this is the new look of my bike. Actually ভাইজরটা টোটালি চেঞ্জ করা হয়েছে। আমি এই ভাইজরটা প্রথমে লাগাইতে চাইছিলাম, আর আমি যখন এটা যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, বাট আমি ভাবছিলাম যে এইটা প্রবাবলি আরেকটু উঁচু হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি মেইনলি যে প্রবলেমটা হয়েছে বাইকের, অনেক দিন থেকে এইটা সার্ভিসিং করা হয় না, আর লাস্ট এক মাস একটা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে বাইকটা হিউজ পরিমাণে ইউজ হয়েছে। এইটা বলা যায় যে অফ রোডিং বেশি হয়েছে আর কি। সো যার কারণেই অনেকগুলো প্রবলেম হয়েছিল। নাম্বার ওয়ান প্রবলেম হয়েছিল অয়েল সিল। আমার বাম পাশের অয়েল সিলটা চলে গেছিলো, ওইটা ঠিক করে নিচ্ছি। অ্যান্ড দেন আর একটা যে কাহিনি, সেইটা হচ্ছে আমার ভাইজর টুট গায়া। আচ্ছা, এই ভাইজরটা ভেঙে গেছে, দ্যাটস ওয়াই। কীভাবে ভাঙছে আই ডোন্ট নো, বাট ভেঙে গেছে, ওইটা চেঞ্জ করতে হবে। নতুন একটা ভাইজর লাগাবো, অ্যান্ড এইটার লুকটা একটু চেঞ্জ হবে। তারপর এইটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয় না এক মাস থেকে। অলমোস্ট 2000 কিলোমিটার চালানো হয়েছে, আর নর্মালি যদিও বা আমি 1500 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করি, বাট এতটাই ব্যস্ত ছিলাম যে এইবার আর অ্যাকচুয়ালি চেঞ্জ করা হয়নি। সো দ্যাটস ওয়াই বাইকটা একটু প্রবলেম করতেছে, মাঝে মাঝে স্টার্ট অফ হয়ে যাচ্ছে। প্রবাবলি কার্বোরেটরটা হয়তো বা অতিরিক্ত মাত্রায় ময়লা জমে গেছে, এইটাও চেঞ্জ করতে হবে। কার্বোরেটর চেঞ্জ করবো না অ্যাকচুয়ালি, কার্বোরেটরটা ক্লিন করব। আর যদি দেখি পরিস্থিতি একেবারেই খারাপ, তাহলে ওটা চেঞ্জই করতে হবে, কারণ বাইক অলমোস্ট 34-35 হাজার কিলোমিটার হয়ে গেছে। এইটা একটা বিষয়। তারপর আর কি করা হবে? ও আচ্ছা, আর একটা যে বিষয়, সেইটা হচ্ছে যে এইটার এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি অনেকেই ওইটা ক্লিন করে নেয়, দেখা যায় যে 5000-6000 কিলোমিটার পর পর ওইটা ক্লিন করে নেয়। আর অ্যাকচুয়ালি ওইটার কাহিনী হচ্ছে যে আপনার রাইট ওয়েটা, আমি বলতেছি রাইট ওয়েটা হচ্ছে যে আপনার এয়ার ফিল্টার ক্লিন না করে 12000 বা 10000 কিলোমিটার পর পর আপনি ওটা চেঞ্জ করে নেবেন। সো চেঞ্জ করাটাই সবচেয়ে বেটার, কারণ ক্লিন করার পরও ওইটা অ্যাকচুয়ালি প্রপারলি ক্লিন হয় না, বা ওইটা ক্লিন করার কোনো রুলস নেই। আমি যতটুকু জানি, আমি ভুলও হইতে পারি, আমার জানার ভুলও হইতে পারে, বাট আমি এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ওইটা ক্লিন না করে ওইটা টোটালি চেঞ্জ করতে হয়। আর এই জন্য আমি 12000 কিলোমিটার পর পর আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেই। সো একটা এয়ার ফিল্টারও নতুন কেনা হয়েছে। এয়ার ফিল্টারের দাম বেশি না, 350 টাকার মতো নেয়, 300-350 এরকম। আগে আরও কম ছিল, যদিও এখন একটু দাম বেড়ে গেছে, দ্যাটস ওয়াই এইটার একটু প্রাইস বেশি। তো এখন ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে, আর হচ্ছে যেহেতু আমার অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে। অ্যাটলিস্ট আমি প্রতিটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় যে কাজটা করি সেটা হচ্ছে যে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিই। এইটাতে একটা কাজ ভালো হয়, সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা খুব ভালোভাবে প্রোভাইড করে দেয় ইঞ্জিনে আর কি, যার কারণে ইঞ্জিন অয়েলটাও ভালো থাকে অ্যান্ড বাইকটা অনেক স্মুথ হয়ে যায়, আর হিটিং ইস্যু কমে যায়, আর ইঞ্জিন অয়েলটার প্রপারলি কাজ করে আর কি। আর দেখা যায় যে যদি ইঞ্জিন অয়েলটা সাপ্লাই যদি ভালোভাবে না হতে পারে, তাহলে অনেক সময় দেখা যায় যে হিটিং ইস্যু বা অন্য আদার যে প্রবলেমগুলো থাকে ওইটা হয়। আর এইটা হচ্ছে আমার প্রিয় মোটুল, যেহেতু আমি মোটুল লাভার, ইউ অল অফ নোস অ্যাবাউট ইট। কারণ আমার মোটুল খুবই প্রিয় একটা ইঞ্জিন অয়েল। এইটা দেওয়ার পিছনে মেইন যে কাহিনিটা, ইঞ্জিনটা একদম র থাকে, মানে র নয়েজ পাওয়া যায় আর কি, দ্যাটস ওয়াই মোটুল দেওয়া। অ্যান্ড মোটুলের সাথে আরেকটা যেটা কাজ করা হবে সেটা হচ্ছে যে এয়ার ফিল্টারটাও এবার চেঞ্জ করে নেব। যদিও বা অনেকেই
বলে একটা কথা যে ভাই এয়ার ফিল্টার ক্লিন করলে নাকি হয়ে যায়, বাট আই এম নট রিকমেন্ডেড ইউ দ্যাটস যে এয়ার ফিল্টার ক্লিন করলে ভালো হয়ে যায়। আর এটা হচ্ছে যে অয়েল ফিল্টার, এটা হচ্ছে 4V অয়েল ফিল্টার, 4V অয়েল ফিল্টার সুজুকি জিক্সার হয়ে যায়। সো এটা কিন্তু একটা কাহিনী। কারণ এরপর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে আমার টুটা হুয়া ভাইজর, আমার ভাইজরটা যেহেতু ভেঙে গেছে ওইটা চেঞ্জ করবো আর কি। এর জন্য আমরা এখন এয়ার ফিল্টারটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, এয়ার ফিল্টারের যে কথাটা বলছিলাম যে অনেকেই বলে কিন্তু হচ্ছে এয়ার ফিল্টার ক্লিন করলে নাকি হয়ে যায়, বাট আমি অনেকগুলো জায়গায় দেখছি বা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করছি যে এয়ার ফিল্টার ক্লিন না করার চেয়ে এটা একবারে চেঞ্জ করা বেটার। আপনি 10,000 বা 12,000 কিলোমিটার পর পর এইটা আপনি চেঞ্জ করে, যেহেতু প্রাইস এটার অনেক কম, সো আপনারা চেঞ্জ করে নেওয়াটাই ভালো হয়। আর এইটা হচ্ছে যে আমার পুরাতন এয়ার ফিল্টার, এইটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু আমার একটু মানে অফরোডিং বেশি করা হয়েছে আর রাস্তার ভিতরে এখন ধুলা বেশি, যার কারণে এইটার অবস্থা একেবারে বাজে হয়ে গেছে। আর এইটা দেখেন জাস্ট এটা হচ্ছে নিউ অ্যান্ড ওল্ড অ্যান্ড নিউয়ের মধ্যে দেখেন কত পার্থক্য। এইটা পুরো কালো হয়ে গেছে আর এইটা একদম ব্র্যান্ড নিউ সাদা, দেখলেই বোঝা যাচ্ছে আর কি। সো এইটা হচ্ছে অবস্থা, এখন এটা চেঞ্জ করতে হবে। আর আমি যদিও এটা চেঞ্জই করি, কারণ চেঞ্জ করাটাই বেটার। আর এইটা হচ্ছে যে অয়েল ফিল্টারটার কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে টিভিএস যে 4Vটা আছে ওইটার হচ্ছে অয়েল ফিল্টারটা আর হচ্ছে সুজুকি জিক্সারের অয়েল ফিল্টারটা কিন্তু সেম। এই দুইটা জিনিস আপনারা মানে ইউজ করতে পারেন। কী জন্য বললাম এটা, কারণ আফটার মার্কেট আসলে সুজুকির অয়েল ফিল্টার খুব একটা পাওয়া যায় না। এইখানে একটা কাহিনী, আপনি যদি শোরুম থেকে নিলে এটার প্রাইস হয়ে যাবে 250 থেকে 300 টাকা। আর যদিও বা এটা নর্মালি আপনি আপনার মার্কেট যখন কিনবেন তখন এটার প্রাইস 60 থেকে 80 টাকা। সো অযথা আপনার 200-250 টাকা দিয়ে কেনার দরকার নেই, আপনি এটা 70 টাকা বা 80 টাকা দিয়ে কিনলে অনায়াসে আপনার চলে যাবে। যদিও বা আমি প্রতিটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় একটা করে চেঞ্জ করি, আপনারা 2টা বা 3টা পরপর চেঞ্জ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি চেঞ্জ করে দেবেন তাহলে প্রতিটাতে চেঞ্জ করতে পারেন, এইটাই বেটার। আর ইঞ্জিন অয়েলে যেটা বলছিলাম যে হচ্ছে আমার বাইকটা 2000 কিলোমিটারের বেশি চালানো হয়েছিল মিনারেল দিয়ে, অ্যান্ড ইঞ্জিন অয়েলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সম্ভবত একটু কম ইঞ্জিন অয়েল বের হয়েছে, হইতে পারে এটা 50 গ্রাম বা 100 গ্রাম হইতে পারে, আই ডোন্ট নো। এখন যেটা কাহিনী সেইটা হচ্ছে যে এটাতে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। আচ্ছা, ইঞ্জিন অয়েল দেওয়ার কাহিনীটা বলি। সেটা হচ্ছে যে আপনারা যখন ইঞ্জিন অয়েল দিবেন তখন হচ্ছে এটা রিকমেন্ড করা হচ্ছে 850 ml, বাট যেহেতু এটা অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছে এইখানে আপনারা 900 ml বা 950 ml দিতে পারেন। বেশি ইঞ্জিন অয়েল দেওয়া যাবে না। বেশি ইঞ্জিন অয়েল যদি আপনি দিয়ে ফেলেন তখন হবে কি, এইটা হিটিং ইস্যু মানে ওভারহিট হবে আর কি। সো ইঞ্জিন অয়েল বেশি দিলে কিন্তু ওভারহিট হয়ে যাবে, আবার কম দিলেও আবার একটু প্রবলেম হবে, তখন আবার ইঞ্জিনের প্রবলেম হয়ে যাবে। সো এইটা হচ্ছে ম্যানুয়ালি যেটা বলা থাকে আর কি, যেটা হচ্ছে 850 ml। যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ না করেন তাহলে 850 ml দিয়ে দেবেন, আর যদি আপনি অয়েল ফিল্টার চেঞ্জ করেন তাহলে 50 ml বা হচ্ছে 100 ml বেশি দেবেন, এর বেশি না। আচ্ছা, 900 ml দেওয়াটাই বেস্ট অ্যাজ মাই ওপিনিয়ন, যে এইটা 900 ml দেওয়াটাই বেস্ট। কিন্তু আপনারা অনেকে আবার বলে মানে অনেকে আবার বলে যে হচ্ছে 1000 ml পুরোটা দিয়ে দেবেন না। 1000 ml পুরোটা দিলে কিন্তু তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে আর কি। সো নো নিড। আর হচ্ছে ইঞ্জিন অয়েল দেওয়ার সময় অবশ্যই রিকমেন্ডেড গ্রেড অনুযায়ী ইঞ্জিন অয়েল দেবেন, যেটা আমি আগেও বলছি অ্যান্ড এখনও বলতেছি। কারণটা হচ্ছে রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল না দিলেও কিন্তু আপনার মাইলেজ অ্যান্ড হচ্ছে হিটিং ইস্যু, এই দুইটা কিন্তু আপনাকে ফেস করতে হবে। সো হিটিং ইস্যু থেকে বাঁচার জন্য হলেও আপনাকে ম্যানুয়ালি যেইটা রিকমেন্ড করে সেইটা। আর এই হচ্ছে কাহিনী। মেইন যে পার্টটা যে কারণেই আসা সেটা হচ্ছে কার্বোরেটরের অবস্থা। আমার কার্বোরেটর জাস্ট রাইট, এইটার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এইটা অলমোস্ট একবার ক্লিন করা হয়েছিল, সেটা মানে 15,000 না 16,000 কিলোমিটারে ক্লিন করছিলাম, আই ডোন্ট নো ওইরকম একটা হবে। বাট এখন এইটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এইটা থেকে প্রপারলি আসলে অয়েলটা সাপ্লাই দিতে পারছিল না ইঞ্জিনে, দ্যাটস ওয়াই যে মাঝে মাঝে ইঞ্জিন অফ হয়ে যাচ্ছিলো। সো এই প্রবলেমটা জাস্ট 2-3 দিন থেকে খুবই ফেস করতেছিলাম। আর এইটার কাহিনী হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা সেইটা হচ্ছে যে ফ্রেশ অয়েল পাওয়া খুবই টাফ। আপনি পেট্রোল বলেন বা অকটেন বলেন, যেইটাই বলেন, এইটা ফ্রেশটা পাওয়া খুবই টাফ। অ্যান্ড খোলার তো অবস্থা আরও খারাপ, কারণ বোতলগুলো হয়তো বা তারা প্রপারলি ক্লিন করে না, যার কারণে আরও প্রবলেম হয়। সো এখন এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে, জাস্ট এইটা মনে হচ্ছে যে ইটের যে গুঁড়ান থাকে, ইটের গুঁড়াগুলা যেরকম থাকে জাস্ট ওই রকম হয়ে গেছে এটা, বা জাস্ট ভরা ছিল, জাস্ট ক্লিন করার পর এই অবস্থা। এইটা আমি জানি না যে এটা ইঞ্জিনের চলে গেছে কিনা বা ইঞ্জিনের আসলে কি অবস্থা হয়ে গেছে। জাস্ট এই প্রবলেমটা কিন্তু আমি অনেক দিন থেকে ফেস করতেছিলাম, অ্যান্ড আমার টার্গেট ছিল যে আমি
পুরো সেটটা চেঞ্জ করব। আর তারপর ভাবলাম যে না, জাস্ট আরেকবার ক্লিন করে নেই, যেহেতু এইটা হয়তো বা আর 8-10 হাজার কিলোমিটার চালানো হবে। সো তারপর অন্য ব্যবস্থা নেওয়ার একটা পরিকল্পনা আছে। সো এই জন্যই আর কি এটা ক্লিন করা। আর এইটা আপনারা মাঝে মাঝে দেখবেন যে আপনাদের মাঝে মাঝে 8-10 হাজার বা 15 হাজার কিলোমিটার পর পর এইটা কিন্তু ক্লিন করে নেবেন। আর এইটা ক্লিন করার যদি আপনি পুরোটা যদি ক্লিন করতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু পুরোটা ক্লিন করলে আবার একটা ঝামেলা আছে, সেইটা হচ্ছে যে সব মেকানিক আবার এইটা অ্যাডজাস্ট করতে পারে না। সো অ্যাডজাস্ট যদি না করতে পারে তখন যে প্রবলেমটা হবে সেইটা হচ্ছে যে আপনার মাইলেজ কিন্তু কমে যাবে। সো এইটা একটা ফ্যাক্ট। আর এই যে ক্লিন করার পর বা নতুন অবস্থায় এটা কিন্তু এরকম থাকবে, একদম ফ্রেশ অ্যান্ড মানে যেইটাকে বলে যে নিট অ্যান্ড ক্লিন আর কি। দেখেন এটা কত নিট অ্যান্ড ক্লিন, আর আগের যে অবস্থাটা ছিল ওইটার কী অবস্থা ছিল। সো এইটা এখন অ্যাডজাস্ট করে নিব। And this is the new view of my cockpit, you can say it cockpit. আর সেইটা হচ্ছে যে আগের যে ভাইজরটা ছিল ব্ল্যাক ভাইজর, ওইটা এখানে ভেঙেছিল, বাট ওইটা একটু এই জায়গাটা একটু উঁচু ছিল, বাট এইটা একটু ছোট। আর দেখতে খারাপ লাগতেছে না, একটু ছোট, যার কারণে এই লুকটা একটু অ্যামেজিং, একটু অন্যরকম লাগতেছে, বাট আমার কাছে ভালোই লাগতেছে। দ্যাটস নট ব্যাড, দিস ভিউ ইজ গুড। আর অলমোস্ট 4 ঘন্টা লাগছে বাইকটা মোটামুটি সার্ভিসিং করতে। আর যেইটা হচ্ছে আপনারা যেটা দেখলেন সেইটা হচ্ছে যে আমার বাইকের কার্বোরেটরের যে অবস্থাটা ছিল ওইটা খুবই বাজে কন্ডিশন হয়ে গেছিলো। মোটামুটি দেখা যায় যে 15,000 কিলোমিটার আমি বাইক রাইড করার পর ওইটা খুলছি। আচ্ছা, আমি 18,000 কিলোমিটারে একবার ওইটা ক্লিন করে নিয়েছিলাম, অ্যান্ড তারপরে এইবার আবার এটা ক্লিন করে নিলাম। আই ডোন্ট নো যে এটা আসলে কী অবস্থা হবে, কারণ কার্বোরেটর ক্লিন করার পরে যে প্রবলেমটা হয় সেইটা হচ্ছে যে মাইলেজ একটু ড্রপ করে, কারণ ওইটা সবাই ভালো মতো অ্যাডজাস্ট করতে পারে না। দ্যাটস ওয়াই অনেক প্রবলেম ফেস করতে হয়। দেখা যাক কি হয়। হোপসো যে এই প্রবলেমটা এইবার নাও হতে পারে, যেহেতু আগেরবার এখানেই খোলা হয়েছিল অ্যান্ড এগেইন এটা খোলা হলো। আর আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ে যায় তাহলে এইটা আবার নিউলি অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমার বাইকের মাইলেজ আমি অলওয়েজ 45+ পাইতাম। সো 45 ইটস সো গুড। আর কার্বোরেটরে অতিরিক্ত মাত্রায় ময়লা জমে যাওয়ার কারণে যে প্রবলেমটা হয়েছিল, বাইকের স্টার্ট বারবার অফ হয়ে যাচ্ছিল। আমি অ্যাকচুয়ালি খুবই প্রবলেমে পড়ে গেছিলাম এই কারণে। এখন যেহেতু এটা ক্লিন করা হয়েছে, তারপর নতুন করে ইঞ্জিন অয়েল দেওয়া হয়েছে, বরাবরই আমি যে ইঞ্জিন অয়েলটা দেই সেইটা হচ্ছে মোটুলের 10W40। মোটুল হচ্ছে আমার ফেভারিট ইঞ্জিন অয়েল অ্যান্ড এটার পারফরমেন্স বেস্ট। আমি ইঞ্জিন অয়েল গ্রেডটা অলওয়েজ মেনটেন করি, কারণ এখন টেম্পারেচার সো হাই। অলওয়েজ নর্মালি এখন যে টেম্পারেচার আজকে এইটায় 37 ডিগ্রি সেলসিয়াস। সো 37 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড বাইকে যদি ইঞ্জিন অয়েল গ্রেড যদি সঠিকভাবে যদি রিকমেন্ডেড ইঞ্জিন অয়েল যদি না দেওয়া হয়, তাহলে যে প্রবলেমটা হবে সেইটা হচ্ছে যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। অ্যান্ড ইঞ্জিন ওভারহিট হইলে এইটার অনেক প্রবলেম হয়ে যাবে। আর অলওয়েজ ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমি যেইটা করি সেইটা হচ্ছে যে অয়েল ফিল্টারটা চেঞ্জ করি, অ্যান্ড এইবার এয়ার ফিল্টারও চেঞ্জ করা হয়েছে। সো নো এয়ার ফিল্টার ক্লিনিং অ্যান্ড অনলি ইজ চেঞ্জিং। সো দ্যাটস দ্য ভিডিও। এখন পর্যন্ত ভিডিওটি আপনারা দেখলেন, হোপসো যে আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড অনেকের অনেক কিছু কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলো অবশ্যই আপনারা করবেন। আর একটা কথা সেইটা হচ্ছে যে ভিডিওটিতে এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখেন একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।